আমাদের নিরলস পরিশ্রম আর আজম খানের মিথ্যে প্রতিশ্রুতিতে কেটে গেছে অনেকগুলো বছর। আমরা যখনই কোনো দাবির প্রশ্ন তুলি তখনই উনি বিভিন্ন তালবাহানা দেখিয়ে বিদেশে চলে যান। তাই এবার আজম খান বিদেশ থেকে এলে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কেউই মিলে প্রবেশ করব না। আরে কি ব্যাপার বন্ধু, এত অস্থির কেন? মনে হচ্ছে তুমি আকাশ দিয়ে এখানে নেমেছো। ও, বুঝতে পেরেছি। আরে এটা নতুন কোনো ঘটনা নয়। শোনো, এবার কোনো মতে সামাল দাও। আগামী বছর দুই বন্ধু মিলে একসাথে আমেরিকা চলে যাবো। তুমি শ্রমিকদের সঙ্গে যে ভাষায় কথা বলো, আমার সঙ্গেও ঠিক একই কায়দায় কথা বলতে শুরু করেছো। তোমার ব্যবসা বাণিজ্য তুমি সামাল দাও। আমি আগামী মাসে আমেরিকায় আমার ছেলের কাছে চলে যাব। তুমি কি চাও আমার কোটি কোটি টাকার প্রজেক্ট বন্ধ হয়ে যাক? এই প্রজেক্ট না ওঠাতে পারলে কত কোটি টাকা লোকসান হবে তা তুমি জানো। তাই বলছি, মাথা ঠান্ডা করো, ওদের বুঝিয়ে মিলে নিয়ে এসো। আমি অনেক বুঝিয়েছি, ওদের দাবি পর্যন্ত ওরা মিলে ঢুকবে না। এবার তুমি চেষ্টা করে দেখো। আমিও অনেকবার অনেকভাবে ওদের বুঝিয়েছি, এখন আর ওরা আমাকে বিশ্বাস করবে না। এক কাজ করো, শ্রমিক নেতা আকবরকে আমার কাছে নিয়ে এসো। ওকে একটা টোপ ফেলে দেখি, হয়তো কাজ হয়েও যেতে পারে। বস, এতে কোনো কাজ হবে না, বাটা অনেক কড়া মাল। তবু শেষ চেষ্টা করে দেখো। আমি বলছি থামো তোমরা। তোমাদের বেতন বোনাস সব এবার পেয়ে যাবে। আমি মালিকের সাথে সব ব্যাপার আলাপ করেছি। এবার আকবর মালিককে গিয়ে একটু অনুরোধ করলেই। এটা অনুরোধের বিষয় নয়, দাবির প্রশ্ন। আর এই দাবি আমার একার নয়, এই মিলে কর্মরত সকল শ্রমিকের দাবি। বসের আজকে বাস। বাহ আজম খান, বাহ, চমৎকার। শেষ পর্যন্ত অফিসটাকে মদার মেয়ে মানুষের আড্ডাখানা বানিয়েছো। এত রাতে বাড়ি থেকে কোন সাহসে বেরিয়েছো? তোমার দুঃসাহস দেখার জন্য। এখন আমি বুঝতে পেরেছি রোজ রোজ কেন গভীর রাতে বাড়িতে ফেরো। এখন আমি বুঝতে পেরেছি বাইরে যাওয়ার নাম করে তুমি কি সব কুকর্ম করে বেড়াও। ছি, আমার ভাবতে অবাক লাগছে। তুমি আমার স্বামী। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, তাকে জিজ্ঞেস করতাম এরকম একটা জঘন্য লোকের সাথে কেন আমাকে বিয়ে দিয়েছিল। মমতা, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আর তুমি মোর মধ্যে আছো, ঘরে বউ রেখে অফিসে মদ আর মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করছো। খবরদার, আর একটি কথা বলবে না। বেশি বাড়াবাড়ি করলে পরিণতি খুব খারাপ হয়ে যাবে। কি করবে, কি করবে শুনি? আমাকে মারবে, আমাকে বের করে দেবে? সে অধিকার আজ আর তোমার নেই। মমতা, আমাকে চোখ রাঙিয়ে কথা বলবে না। ভুলে যেও না, তুমি আমার বাবার একজন কর্মচারী ছিলে। আমার বাবার দয়ায় তুমি আজ শিল্পপতি। আমার সুখের জন্য আমার বাবা তোমাকে নিজের কারখানা লিখে দিয়েছে। আসলে তুমি মানুষ নও, তুমি একটা পশুর চেয়ে অধম। আর কখনো তুমি আমার বাড়িতে যাবে না। কালই তোমাকে আমি ডিভোর্স দেব। ডিভোর্স দিবি? হ্যাঁ। ডিভোর্স দিবি? হ্যাঁ হ্যাঁ। ডিভোর্স দিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজ আমি তোকে দুনিয়া থেকে ডিভোর্স দেব। চামচা, লাশটা গুম করার ব্যবস্থা করো।
বাবা, ও মাই গড, তুমি কোন সাহসে বেরিয়েছো? আরে কেউ যদি জানতে পারে তুমি বেঁচে আছো, তবে তোমাকে আমাকে একসাথে ফাঁসিতে ঝুলতে হবে। আমি আর কতদিনের গর্তের মধ্যে লুকিয়ে থাকবো? এদিকে আমার ছেলের কাছে চিঠি লিখেছি, খুব তাড়াতাড়ি আমি আমেরিকায় চলে আসছি। ও আমার জন্য অপেক্ষা করছে। একটা নাবালক ছেলের কাছে আবার চিঠি লিখতে গেলে কেন? কি লিখেছো ওর কাছে? আমার সব ব্যাপারে লিখেছি। এবার বলো আমাকে কবে পাঠাচ্ছ? আরে বন্ধু, তুমি মরে গেছো, সেই সাথে তোমার পরিচয় লুকিয়ে গেছে। এখন তোমার নকল পরিচয়ে নকল পাসপোর্ট তৈরি করতে সময় লাগবে না? গলাকাটা পাসপোর্টে পাঠাও। আরে সেটা পেতেও সময় লাগবে তো। তুমি এখন যাও, যে গর্তে লুকিয়েছিলে সেই গর্তে লুকাও। সব রেডি করে আমি নিজেই তোমার কাছে যাব। এই নাও, টাকাগুলো রাখো, যাওয়ার সময় সবকিছু নিয়ে যেও। যাও। ডাব আছে, কচি ডাব। একটা ডাব দাও। দিতেছি ভাই। নেন ভাই। গোলাম কিসলু, গোলাম কিসলু! বলুন, যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যে বলিব না। সত্য বই মিথ্যা। কে তুমি? আসামি আকবর আলীকে 302 ধারা মোতাবেক ফাঁসির দণ্ডে দণ্ডিত করার আদেশ দিচ্ছে। জজ সাহেবা, আজ থেকে 3 মাস আগে এই আদালতে শ্রমিক নেতা আকবরকে আপনি ফাঁসির হুকুম দিয়েছিলেন। সেই লোকটিকে খুন করার হবে আপনার অন্ধ আইন আমার স্বামীকে ফাঁসি কাস্তে ঝুলিয়েছিল। এই সেই ম্যানেজার গোলাম কিসলু। আমার স্বামী সেদিন চিৎকার করে বলেছিল আমি নির্দোষ, আমি নির্দোষ। তার সেই চিৎকারে সাড়া না দিয়ে কালো টাকায় তৈরি করা সাক্ষী প্রমাণের উপর ভর করে অন্যায় ভাবে আমার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ওর কারণে আমার সন্তান হয়েছে এতিম।
আর আমি হয়েছি বিধবা। জজ সাহেবা, আমি জানতে চাই যে এই ব্যক্তিকে খুন করার অপরাধে আমার স্বামীর ফাঁসি হয়েছিল, সেই একই ব্যক্তিকে খুন করার অপরাধে আমার কি সাজা হবে? আদালত সব সময় সাক্ষী, প্রমাণ এবং যুক্তির ভিত্তিতে পরিচালিত হয়। মৃত আকবর আলীর ফাঁসির আদেশও সাক্ষী, প্রমাণ এবং যুক্তির ভিত্তিতেই হয়েছিল। কিন্তু বর্তমান প্রেক্ষিতে এই আদালত মৃত আকবর আলীর প্রতি পূর্বে যে ফাঁসির আদেশ দিয়েছিল তার জন্য দুঃখ প্রকাশ করছে। এবার সত্যি সত্যি গোলাম কিসলু হত্যার অপরাধে আসামি রেবেকাকে বিজ্ঞ আদালত 14 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। চলো ভেতরে চলো। এই তুমি কোথায় যাবে? আমি আমার মায়ের কাছে যাব। আমার মায়ের ভেতরে গেছে, আমিও যাব। আমাকে যেতে দিন। তুমি যেতে পারবে না। কেন? তুমি নিরপরাধ। যারা অপরাধ করে তাদের ধরে এনে এর ভিতরে রাখা হয়। এই আমাকে ঢিল মেরেছো কেন? আমি অপরাধ করেছি, এবার আমাকে ভেতরে যেতে দিন। ভেতরে যাবে? পাঠাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনার সাথে শেষ হইলো, আবার কবে আইবে? পোড়াটারে মারলি কেন? হয়তো তোরা কি করছে? করিম শেঠ ভাই, আমার কাছে শোনেন। পোলাডার মা সাজা খাটার জন্য আজ জেলে ঢুকেছে। এখন সে মার কাছে থাকার জন্য জেলে ঢুকতে চায়। সে বলল অপরাধ করা ছাড়া জেলে ঢোকা যায় না। ব্যাস অমনি সে ইট মেরে বলে, আমি অপরাধ করেছি, এবার আমাকে জেলে পাঠিয়ে দাও। এই তুই জেলে থাকবার চাস কেন? তোর কি আর কেউ নাই? না, শুধু মা আছে। আমার একটু জেলের ভিতর ঢুকায় দেন, আমি আমার মায়ের কাছে যাব। ও বুঝবার পারছি। শোন, নষ্ট হইলেই জেলে যাইবার পারবি। বলুন আমি কিভাবে নষ্ট হব? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে আমার সন্তানের কাছে যেতে দাও। ছেড়ে দাও, আমাকে আমার সন্তানের কাছে যেতে দাও। বাবা, আমি আমার খোকাকে বাইরে রেখে এসেছি, আমি ছাড়া ওর কেউ নেই। বাবার জন্য জেলে জেলে ঘুরে বেড়াচ্ছ, এভাবে আর না ঘুরে এবার সংসারী হও। তোমার মা বেঁচে থাকলে অবশ্যই দেখা পাব। ঠিক বলেছে চাচা, তবে আমি আজ থেকে ওকে খুঁজবো। যার কারণে আমার বাবাকে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে, মায়ের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন হতে হয়েছে, ওকে খুঁজে বের করে দেব চরম শিক্ষা।
Uncle Khan! Nobody here? What? ফাঁকা বাড়ি? কাউকে দেখছি না যে, তবে কি বাড়িতে কেউ থাকি না? What I do here? কে তুমি? Sorry. Your face and dress are chilling. You are completely a servant. Chamcha. Excuse me, আমি যদি ভুল না করে থাকি, you are my Uncle Khan. That's mean Ajam Khan. কিন্তু তুমি কে? Oh, I am Ghulam Fajlu, son of Ghulam Keslu. আমেরিকা থাকাকালীন আপনার একান্ত বিশ্বস্ত বন্ধু মানে আমার ড্যাডি এই চিঠিখানা দিয়েছিলেন। থ্যাংক ইউ। মানে যাও, আগে ফ্রেশ হয়ে নাও। থ্যাংক ইউ আঙ্কেল। আজ থেকে আপনাকে কোনো কষ্ট করতে হবে না। আমি যেভাবে বলবো আপনি সেভাবেই চলবেন। দেখবেন আমি আপনাকে এত বড়লোক বানিয়ে দেবো যে যা আমেরিকার বিল গেটস কেও ছাড়িয়ে যাবে। আঙ্কেল কত লিখেছি আমি বোঝাতে পারবো। কি হলো? আঙ্কেল খান, ওই ক্রেজি বেবিটা কে? আমার মেয়ে। আঙ্কেল খান, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি তো আর পুলিশের কাছে ড্যাডির এই চিঠি নিয়ে আপনার নামে কোনো কেস ফাইল করছি না। আমি জানি ড্যাডির এই চিঠির দাম আপনার সারা জীবনের মান সম্মান ঐশ্বর্য প্রাচুর্য এবং সম্পদের চাইতেও অনেক বেশি, তাই না আঙ্কেল খান? একটু খেয়াল রাখবেন। ড্যাডির দেওয়া চিঠি প্রমাণ করবে মিথ্যে খুনের দায়ে আকবর আলীর ফাঁসি হয়েছিল। গোলাম ফজলু, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। শুধু একটা অনুরোধ, আমার মেয়ে সুমি যেন এ ব্যাপারে কিছু না জানে। সুমি জানলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় থাকবে না। গুড, ভেরি গুড আঙ্কেল। এখন থেকে আমি নিজেই খেয়াল রাখবো। হাই সুমি, হাউ আর ইউ? ইটস অলরাইট। বাংলাদেশ তো এইরকমই হবে। বাংলাদেশ নয়, বাংলাদেশ। ওহ ইয়েস ইয়েস, বাংলাদেশ। আসলে ছোটবেলায় থেকে আমি আমেরিকায় বড় হয়েছি তো, তাই বাংলা বলতে একটু প্রবলেম হয়ে যায়। সুমি, ও আমার বন্ধুর ছেলে গোলাম ফজলু। ওর বাবা মা নেই, এখন থেকে ও এ বাড়িতেই থাকবে। যা, ওকে রুম দেখিয়ে দে। বাই আঙ্কেল। একটু খেয়াল রাখবেন, আমার কথা শুনলে আপনাকে অনেক বড় বানিয়ে দেব। গোলাম ফজলু, তুমি বড় ভাগ্যবান। তোমার মরহুম বাবা গোলাম কিসলু মরার আগে তোমাকে চিঠি পাঠিয়ে তোমার উপকার করে গেছেন। টুডে অর টুমরো ড্রাগস ব্যবসা ধরা খেয়ে তোমাকে বাংলাদেশে আসতেই হতো। তোমার বাবার দেওয়া চিঠিকে ক্যাশ করে আজম খানের রাজ্যে ল্যান্ড করে রাজকন্যার সন্ধানও পেয়েছ। এইবারে চিঠি দিয়ে আজম খানকে ঘায়েল করে রাজ্য এবং রাজকন্যা দুটোকে আমার হাতের মুঠোয় আনতে হবে। নদী, আমার একটু করে মাছ দে। 60 বছরের বাবা থাকতে তুমি মরবে কেন? নদী, আমার এক গ্লাস পানি দে। মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবে। নদী, আমার একটু দুধ খাওয়া।
শরীরটা দুর্বল লাগতেছে, তোর দুধ খাইয়া একটু গরম হই। ওই শালা, এইটা নদীর দুধের হোটেল না, ভাতের হোটেল। দুধ খাওয়ার যখন এতই শখ, তোর বোন দুধ খা গিয়া। যা শালা, শালা। কেউ দেখা নাই মনে হয়। এই চল চল। আগে জানলে। সবাই এক প্লেট গরম ভাত দে। আমি দিতেছি। এই না ভাত। এই কি তরকারি দেবো? তরকারি লাগবো না, আজ ইনকাম নাই, খালি লবণ মশলে চলবো। এই লবণ মশলা। চোরের বাচ্চা চোর, তুই মনে করেছিস আমি কিছু দেখি নাই? একটা মশা মাছি পর্যন্ত আমার খাবারের আশেপাশে দিয়ে আসে না, আর তুই কিনা বাইচা গেলি শুধুমাত্র সাগরের জন্য। তুই যদি সাগরে জানতে না হইতি, তাহলে আজ তোর বাপের নাম ভুলায় থাকতাম। আমার বাপের নাম ভুলায় এমন লোক এখনো জন্মই হয় নাই। জন্ম নেয় নাই? না। জন্ম নেয় নাই? না, কারণ আমার তো বাপই নাই, থাকি সাগরের কাছে, হেই আমার সব। আমি বুঝবার পারছি কি জন্য তোর হেঁচকি উঠছে। কি জন্য? সাগর এখন তোর কথা মনে করতেছে। কি কইলি? সাগর আমারে মনে করে? সত্যি কইতাছস? একদম সত্যি কইতাছি, সাগর এখন তোর কথা মনে করতেছে। আসলে তোকে দুজনে এক লোকে দেখলে যা লাগে না, কি আর কমু।
তো কোনো দিন কি যন্ত্রণায় কাটে প্রতিদিন। হৃদয়ে লিখেছি যে নাম মুছে যাবে না সে নাম কোনোদিন। ওরে লবির বাঙালি উঠেছে প্রথম কলি, আমি যে প্রেম কাঙালি শুধু জন্যে মিলি। মনে হইলে বন্ধুর নাম ঘুমটায় আমার হয় হারাম, ভীষণ কিনা লাগায়া কাছে দিল আমি খুঁজি রে। হেচকে আমার এলো রে, আঞ্চানা ছাড়ে এই অন্তরে। মনে হইলে বন্ধুর নাম ঘুমটায় আমার হয় হারাম, ভীষণ কিনা লাগায়া কাছে দিল আমি খুঁজি রে। হেচকে আমার এলো রে, আরে আঞ্চানা ছাড়ে এই অন্তরে। হেচকে আমার এলো রে, আরে আঞ্চানা ছাড়ে এই অন্তরে। আজ থেকে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নতুন চেয়ারম্যান হিসেবে আমার একমাত্র কন্যা আফরোজা খান সুমির নাম ঘোষণা করছি এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করবে খান জুট মিলসের প্রয়াত ম্যানেজার গোলাম কিসলুর সুযোগ্য সন্তান আমেরিকা থেকে সদ্য আগত MBA ডিগ্রিধারী মিস্টার গোলাম ফজল। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আশা করব আপনাদের সাহায্য ও সহযোগিতায় খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আরো উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি হবে। খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নবনিযুক্ত চেয়ারম্যান মিস আফরোজা খান সুমি এবং এখানে উপস্থিত সকল কর্মকর্তা বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজ বেশি কিছু বলবো না, তবে এতটুকুন বলবো, যদি আপনারা আমার প্ল্যানিং অনুযায়ী চলেন এবং কাজ করেন তাহলে খান আঙ্কেলকে আমি বাংলাদেশে সবচাইতে বড় লোক বানিয়ে দেব এবং আপনারা ইয়েস আপনাদেরকেও আমি অনেক বড় লোক বানিয়ে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ড্যাডি, আমি কিছুতেই তোমার এই সিদ্ধান্ত মেনে নিতে পারবো না। যতদিন তুমি বেঁচে আছো ততদিন খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তুমি হবে, এটা আমার সাফ কথা। ঠিক আছে, মৃত্যুদণ্ড দিব। আমি মানুষ ভালো না, আমেরিকায় থাকতে ড্রাগস ব্যবসা ধরা খেয়েছিলাম বলে ওখান থেকে পালিয়ে সোজা দেশে ফিরে এসেছি। খেয়াল করো, আমার কথা মতো চললে আমেরিকার সব শালাকে আমি বড় লোক বানিয়ে দিতাম। স্যার, আপনি যেভাবে বলবেন আমি ঠিক সেভাবে চলবো, আমার কোনো ক্ষতি করবেন না। ঘরে আমার নতুন বউ স্যার। বউ? গুড, ভেরি গুড ম্যানেজার। তোমার মতো লোকেরাই বড় লোক হওয়ার জন্য এই পৃথিবীতে জন্মেছে। না এই যে ভাই, ঘোরাঘুরি না করে মাল থাকলে বয়ে পড়েন। বসতে আসিনি, খুঁজতে এসেছি। কারে খুঁজতে আইছেন? আজম খানকে। এখানে আজম খান নাই, আমরা সবাই মোগলে আজম। দেখ চলে কি না। তাহলে আমরাই আজম, কিছু বলা থাকলে বল।
এক কাজ করো, কে এই যুবক, কোথায় থাকে, কি করে, খবর লাগাও। কে এই যুবক যে আমাকে খুঁজে বেড়াচ্ছে? আমাকে জানতেই হবে। Yes. পাগলি বাপ নে, আরে নে না যত সব ঝামেলা। মা, মা গো, আর কতকাল তোমাকে খুঁজবো? তোমাকে খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত মা, আমি আজ ক্লান্ত। কোথায় না তোমাকে খুঁজেছি, আজ এখানে তো কাল ওখানে, আজ এই জেলখানায় তো কাল ওই জেলখানায়, কিন্তু তোমাকে কোথাও খুঁজে পাইনি, কোথাও খুঁজে পাইনি মা, কোথাও খুঁজে পাইনি। কাতারে একদিন না একদিন খুঁজে পাবি। আজ কেন যেন মনে হচ্ছে আমার মার বেঁচে নেই চাচা। যদি বেঁচে থাকতো তাহলে এতদিনে কোথাও না কোথাও মাকে খুঁজে পেতাম, মাকে খুঁজে পেতাম। বেঁচে থাক বাবা। ও ঠিক আছে, ঠিক আছে। তোমরা আমার জন্য দোয়া করো, আজ আমি প্রথম ডিউটিতে যাচ্ছি। বাবা, আল্লাহ তোর মনের আশা পূরণ করুক, দোয়া করি তুই যেন শিষ্টের লালন আর দুষ্টের দমন করতে পারিস। আসি মা। আল্লাহ ভরসা। সেলিম ভাই, তোকে না কইছি আমার পুরা নাম ধরে ডাকবি? আরে তোরা তো জানো আমারে ধরার লেগা কুত্তা স্কোয়াড দিয়ে হামলা করছিল পুলিশ। আমি সেই কুত্তা স্কোয়াডের একটা কুত্তা কামড়ায় মেরে ফেলেছিলাম, সেই থেকে আমার নাম কুত্তা সেলিম। এবার ক কি জন্য ডাকছস? কালকে কোন জায়গায় কামে যাইবেন তা জিগে বেড়াইছি। এই ওইটা পরে জানাই দে মনে যা। আচ্ছা। কবে যে উস্তাদের মায়ের খুঁজা পামু, ছবি তুলতে তুলতে অস্থির হয়ে গেলাম। ওই মহিলার একটা ছবি খিচ। ঠিক আছে দোস্ত, একাই টানতেছ, আমার একটু দাও না দোস্ত, তাহলে দেখো। ওই যে ওই মহিলার একটা ছবি খিচ। দোস্ত, ওই মহিলার ছবি তুলতে হলে তো উপরে উঠতে হইব। আরে মদনা, দোস্ত হইছে।
শয়তানের বাচ্চা বাইরা। আরে এগুলো কি? এই সপ্তাহ চান্দা রে। কার দোকানে চান্দা নিতে আইছো? হ্যাঁ, তা কি জানো চান্দু? এই চান্দু না, কুত্তা সেলিম। কুত্তা সেলিম হও আর ডেঙ্গু সেলিম হও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। নদী কাউরে চান্দা দেয় না, এইটা বোধহয় তোমার জানা নাই শোনা। বুঝবার পারলাম তুমি কুত্তা সেলিম রহনো চিনতে পারো নাই। আইস তোমারে চিনাইয়া দেমু কুত্তা সেলিম কেমনে কামড়ায়, তখন থাকবি। সাব্বাস ইন্সপেক্টর, তুমি আমার বাপের কাম করলা। আজকাল তো পুলিশ ঘটনা ঘটার 3 দিন পর জায়গায় আসে, তোমারই প্রথম দেখলাম সময় মতো আসতে। এই নদী তোমারে সালাম জানায়। আসো, নদীর হোটেলে এক থাল হালুয়া অন্তত খায় যাও, নইলে মনে কষ্ট পামো। ধন্যবাদ। ডিউটির সময় আমার এসব চলে না। তোমার হোটেলে খাবারের সুনাম শুনেছি, পরে এসে খেয়ে যাবো। খাইলেন না? বড় খুশি করলি আমারে। যা, এই মাস থেকে তোর বেতন 2 টাকা বাড়াই দিলাম। 2 টাকা। কি খুশি তো? না, তোমার কথাই আমি খুশি না। তোমার মায়ের ছবি যে পর্যন্ত তোমারে বুঝাই দিতে না পারুম সে পর্যন্ত আমি খুশি না। নাও ধরো। না না, কোনো অসুবিধা নয়। যেই জন্য গলা খাকড়ি দিলাম, যদিও দরকার ছিল না, কারণ নিজের হবু জামাইয়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য গলা খাকড়ি না দিলেও চলতো, তাই না সাগর? তুই ঢোকার আগে কাশি না দিয়ে ঢুকেছিস। নিয়ম হলো একজনের সামনে আসার আগে কাশি দিতে হয়। ওস্তাদ ঠিকই কইছো। চুপ কর চাপচা, ভাগ এখান থেকে। তোর সামনে থাকতে আমিও রাজি না। 12,000 ভোল্টেজের সামনে থাকলে যে কোনো মুহূর্তে শক খাওয়ার সম্ভাবনা আছে। তুই কখন কি কইরা বসস ঠিক নাই, তাই গাপলার আগে কাট লিস্ট দেই। আয় ন যাই। ল, এবার খাই ল। নদী, রোজ রোজ তুই কেন এসব করিস? কেন আবার? সেই ছোটকালে করিম চাচা যখন তোর জেলখানা থেকে এই বস্তিতে নিয়ে আইলো, তখন আমার মার কাছে তো লালন পালনের ভার দিছিল।
করিম চাচা মারে কইতো তোর মায়ের লগে আমার সাগরের বিয়া দিমু, সেই কথা শুনতে শুনতে বড় হয়েছি, কখনো ভুলতে পারি নাই। তাই মনে মনে তোরে আমি আমার জামাই আসনে বসাইছি। তোরে না খাওয়া আমার খাইতে ভালো লাগে না। আমার মতো ছন্নছাড়া মানুষের সাথে নিজেকে জুড়ে জীবনটা নষ্ট করিস না নদী। তুই একটা ভালো সুন্দর ছেলে থেকে বিয়ে করে ফেল। সাগর, তার আগে যেন আমার মনন হয়, আমার মনন হয়। আই হেট ইউ। আই লাভ ইউ। আই হেট ইউ। আই লাভ ইউ। আরে কি মুশকিল। শোনো, চলে যাচ্ছ কেন? চলে যাব না তো কি করব? ঢাকা এসেছো, চাকরিতে জয়েন করেছো, অথচ আমার সাথে কোনো যোগাযোগ করার প্রয়োজন মনে করলে না? আরে বোকা, তোমাকে একটা সারপ্রাইজ দেব বলে জানাইনি। ও আচ্ছা, এরপরে সারপ্রাইজটা কি হবে? ওটা অবশ্য এখনো ভাবিনি। আপনাকে আর কষ্ট করে ভাবতে হবে না, ওটা আমি ভেবে ফেলেছি। এরপরে সারপ্রাইজটা হবে তুমি আমাকে বিয়ে করে বাসর ঘরে রেখে হঠাৎ উধাও হয়ে যাবে। রাইট, ইউ আর 100% রাইট। আমি উধাও হয়ে যাব। কোথায় যাব জানো? কোথায়? যারা আমার দলের সাথে বিশ্বাসঘাতকতা করবে তাদের অবস্থা এরকমই হবে, কথাটা সবাই খেয়াল রাখবে। ডিল অন। ওকে and goodbye. Come on. এত স্বর্ণ কোথায় পেয়েছো? 100। একটু খেয়াল করুন, ওই যে আপনাকে বলেছিলাম না, আমার কথা মতো চললে আমি আপনাকে বাংলাদেশের সবচাইতে বড় লোক বানিয়ে দেব। এটা হচ্ছে তার সামান্যতম নমুনা। আঙ্কেল, আমি আপনার মিল কারখানা সব বন্ধ করে দেব। সরকারি ট্যাক্স, রাজনৈতিক নেতাদের চাঁদা, সন্ত্রাসীদের চাঁদা, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, এইসবের মুখোমুখি হওয়ার কোন দরকার আছে? দরকার নেই। গুড আইডিয়া। এখন থেকে এটাই হবে আমাদের মূল ব্যবসা। আঙ্কেল খান, একটু খেয়াল রাখবেন। দেখ বাবা, ওরা আমাকে পাগলি বলে। না না, আমি পাগলি না, আমি মা। আমি আমার ছেলেকে খুঁজছি। না না, আমি টাকা চাই না, আমার ছেলেকে চাই, আমার ছেলেকে চাই। বাবা, ও বাবা, তুই কোথায়? বাবা, তুই কোথায়? সাগর, কই গেছিলি? আয় হোটেলে বয়, এক থালা হালুয়া খেয়ে যা। আচ্ছা, বুঝবার পার, হালুয়া খাবি না? ঠিক আছে, দুপুর বেলা ভাত খাওয়ানোর সময় হয়েছে, ভাত খা, আমি তো লগে খাবো। ওই সাগরের কি হয়েছে রে? মন খারাপ নাকি? খুব মন খারাপ। তুই এক কাম কর, 4-5 জনের খাওয়ার লইয়া উস্তাদের ঘরে চলে আমরা উস্তাদের বুঝাইয়া খা মনে। আরে মন খারাপ করলে চলবে না, মহব্বতে জিততে হইলে কত কিছু করতে হয়। আচ্ছা তোরা যা, আমি এখনই খাওয়ান লইতেছি। ও না খাইলে আমারও যে খাওয়ান হারাম হয়ে যাইব। আমি টিক্কা ছেলে এমন বদলা নেব, ওই নদীতে ঝাঁপ দিয়ে আমি ডুবু সাঁতার খেলাম।
কি দেখো ঝাপ দিমু তুই হোটেলে যা, আমি আসছি। আচ্ছা। সন্ত্রাসের দুনিয়ায় তোমার এই সমস্ত অচল সন্ত্রাসীদের নিয়ে আমি এখানে আসতাম না। এসেছি এই জন্য যে আমার খুব জানার ইচ্ছে হলো এই সমস্ত অচল মালের মালিককে। তোমার সাহস দেখে আমি খুব খুশি হইলাম, কিন্তু সন্ত্রাসের এই দুনিয়ায় তুমি নিজের সেরা মনে করো না, কারণ এখানে শেরের উপরে শোয়া শেরও আছে। তা তুমি শের না শোয়া শের কিভাবে বুঝবো? সেটা জানার জন্যই তো তোমারে আমাকে সন্ত্রাসের দুনিয়ায় চলাফেরা করতে হইব, জানতে হইব, চিনতে হইব। এই যেমন আমি, নাম আমার কুত্তা সেলিম। কোন কুত্তা বা কুত্তা সেলিমকে চেনার বা জানার কোনো ইচ্ছে নেই। আমি এক হায়নাকে খুঁজছি, সে আমাদের সংসার, আমার বাবা, আমার মা। থাক, সেসব কথা শুনে তোমার কোনো দরকার নেই। যেমন তোমার ইচ্ছা, তোমারে আমার খুব পছন্দ হয়েছে। কাম করবা আমার লগে? মাল পেলে অবশ্যই কাজ করব। নাও মাল খাও। না, এখন মাল খাওয়ার সময় না, মাল বাড়ানোর সময়। ভালো, খুব ভালো। এবার হিসাব কিতাব কও। হিসাব কিতাব আবার কি? সব কেসের 51% আমার, 49% তোমার। ঠিক আছে, সই। কি ব্যাপার, তুমি দেখছি ঝটপট আমার প্রস্তাব মেনে নিলে? তার মানে খুব কঠিন কাজ। হ্যাঁ, কঠিনই। আন্ডারওয়ার্ল্ডে কিছুদিন হইল নয় একটা দল জন্ম নিছে। কাগো আনা সোনার একটা চালান এয়ারপোর্ট দিয়া দেশের বাইরে পাচার হইব। সেই চালানটা ব্যাস, মনে করো কাজটা হয়ে গেছে।
সাগর, ব্যাপারটা ঠিক করলা না। কাউয়ার খাতায় নাম লেখাইয়া পয়লা দিনই কাউয়ার মাংস খাইতে চাও। যাও, সোনার চালান নিয়ে যাও, দিয়া দিলাম তোমারে। একটা কথা শুনে রাখো, আমি বেঈমান, কিন্তু জাতীয় বেঈমান না। স্বার্থের কারণে মানুষ কুত্তা হয়ে যায়। এই সোনার স্বার্থে তুমি আমার জীবন কে নিতে পারো ভেবে তোমার সাথেই নাটক করলাম। এই যে সোনার চালান। তোমার তরিকা আমার বড় পছন্দ হয়েছে। বনবো, তোমার লগে আমার খুব বনবো। কথা অনুযায়ী মালটা ভাগ করে ভালো। ওকে। ফাজলু, গোলাম ফাজলু। জি আঙ্কেল খান। আমার 3 কোটি টাকা লোকসান করে তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ। এভাবে আর 2-1টা চালান ধরা পড়লে কোথায় গেল চিঠি? আমি কিন্তু সর্বশান্ত হয়ে যাব। ওটা আমার কি? ওই যে আমার মরহুম বাবার চিঠিখানা। এটাই তো আমার বেঁচে থাকার একমাত্র অ্যাসেট। আঙ্কেল খান, আপনি এতটা ভেঙে পড়ছেন কেন? একটি চালান ধরা পড়েছে, তাতে কি হয়েছে? মাত্র 3 কারোর টাকা। এরপর আমি আপনাকে 9 কোটি টাকার স্বর্ণ এনে দেব, যার ব্যবসা হবে দ্বিগুণ, মানে 18 কোটি টাকা। একটু খেয়াল রাখবেন, আমার কথা মতো চললে আপনাকে ঠিকই বড় লোক বানিয়ে দেব। আঙ্কেল খান, আপনি শহরের কজন টপ টেররের নাম বলতে পারবেন? সন্ত্রাসীদের নাম দিয়ে তুমি কি করবে? এই দেশে কিছু করতে হলে সন্ত্রাসীদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন। বড় লোকদের জীবনের একমাত্র বাহিনী হচ্ছে এই সন্ত্রাসীরা। কি বলছো তুমি? আহা, আমি ঠিকই বলেছি আঙ্কেল খান। এই যে দেখছেন না, রাজনৈতিক নেতাদের শেল্টার দিচ্ছে সন্ত্রাসীরা, শিল্পপতিদের শেল্টার দিচ্ছে সন্ত্রাসীরা। তাই আমার ব্যবসা শেল্টার হিসাবে সন্ত্রাসীদের আমি ব্যবহার করব, খুঁজে বের করব সেই সব সন্ত্রাসীদের যারা আমার মালে হাত দিয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? জি ভাইজান, ভালো আছি। ম্যানেজার সাহেব। জি ভাইজান। এই নিন আগামী মাসের খরচ। ভাইজান, এবার টাকা পয়সা একটু বেশি লাগবে। কেন? কিছু লোক বেড়েছে আর কিছু লোকের চিকিৎসা করাতে হবে। ওস্তাদ, কুমিল্লা জেলখানায় আমার একজন বন্ধু চাকরি করে। ওর কাছে জানতে পারছি আম্মার নামে একজন মহিলা ওই জেলখানায় ছিল। বিস্তারিত সে জানাতে পারি নাই। এখন ওখানে কি তুমি যাবা না আমরা যাব? না, আমি যাব। একজন আসামি এই জেলখানায় ছিল। সারাক্ষণ তার সন্তানের জন্য সে কান্নাকাটি করত। একদিন হঠাৎ করে মারা গেল। এই তার ফাইল। ছবিটা অস্পষ্ট, অন্য কোনো ছবি নেই? না, আর অন্য কোনো ছবি নেই। 2058070012 ঠিক আছে? হ্যাঁ, এলাম। ঠিক আছে, এলাম টাকা দেন। এনো ভাই জুসের টাকাটা।
30 টাকায় 300 টাকা বাণিজ্য। নে তো ডার্লিং রে লাগা। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। দোস্ত বোম পুলিশ। কি চাই? তোমাকে চাই। কি? জি। আপনাকে তো এর আগে আমি কখনো দেখিনি। এই এলাকায় নতুন এসেছেন নাকি? এই এলাকায় কি, এই দুনিয়াতে আমি নতুন এসেছি তোমাকে গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য। তোমার বিরুদ্ধে নারী নির্যাতনের কেস ফাইল করা হয়েছে। আপনি ভুল বলছেন। নারী নির্যাতন তো দূরের কথা, আমি কোনো নারীকে আমার কাছে ঘেঁষতে দেই না। এই তো তোমার আসল দোষ। ইসলামপুর বস্তির নদীকে তুমি চেনো? জি চিনি, একটা বাজে মেয়ে। কি? জি, সব সময় আমাকে জ্বালিয়ে মারে, নীলজের মতো আমার পিছু পিছু ঘুরে বেড়ায়। আবার একটা উপকার করবেন ভাই? এই টাকা কটা রাখুন। এই তুমি আমাকে ঘুষ দিচ্ছ জানো? আমি তোমাকে ভিতরে ঢুকিয়ে দিতে পারি। পারেন 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 বলেই তো ওই টাকা কটা আপনাকে চা খাওয়ার জন্য দিলাম। আপনি ওই বেহায়া নদীকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দিন, তাহলে আমি কটা দিন শান্তিতে থাকতে পারবো। চুপ! যে মেয়েটা তোমাকে ভালোবাসে, তোমাকে না দেখলে পাগল হয়ে যায়, তোমাকে না খায় কোনোদিন খায় না, তাকে তুমি গ্রেফতার করতে বলছো? থাকে নয়, আমি তোমাকে গ্রেফতার করবো। ও স্যার, আপনার মুখে কি যেন? স্যার সর্বনাশ, আপনার মদ ছিঁড়ে ফেললেন যে। স্যার এখন কি হবে? মোষ পাবেন কোথায়? তোরটা লাগাবো। তুই হচ্ছিস নদী আর আমি হলাম সাগর। সেই সাগরের সাথে চালাকি? চালাকি কি হলো? আমাকে না বলে হঠাৎ কোথায় চলে গেলি? সাগর, যদি সম্ভব হতো এই বুকের ভেতর তোকে এমন ভাবে রেখে দিতাম। তুমি রবে তুমি যুগ যুগ ধরে। এ জীবনের পরে যদি আর এক জীবন থাকে, খুঁজে নেব সে জীবনে দুজনে দুজনকে। বুকের ভিতরে হৃদয়ে তুমি আছো, তুমি রবে তুমি যুগ যুগ ধরে।
কত না মধুর, যত ব্যথা ছিল মনে করেছো তা দূর। তুমি শুধু আমার গো, তুমি আমার সুর গো, তুমি আমার গানের কলি বাঁশরিয়া সুর। বুকেরই ভিতরে হৃদয়ে তুমি আছো, তুমি রবে তুমি যুগ যুগ ধরে। যেখানেই থাকো, যত দূরে থাকো, আমি জানি তুমি আমারই থাকবে। যেখানেই থাকো, যত দূরে থাকো, আমি জানি তুমি আমারই থাকবে। ঝড় যদি আসে প্রভু এ মধুর জীবনে, জানি আমায় তুমি গো বুকে ধরে রাখবে। বুকের ভিতরে হৃদয়ে তুমি আছো, তুমি রবে তুমি যুগ যুগ ধরে। এই জীবনের পরে যদি আরেক জীবন থাকে, খুঁজে নেব সে জীবনে দুজনে দুজনকে। বুকের ভিতরে হৃদয়ে তুমি আছো, তুমি রবে তুমি যুগ যুগ ধরে। আছো তুমি রবে তুমি যুগ যুগ ধরে। আছো তুমি রবে তুমি যুগ যুগ ধরে। কুত্তা সেলিম কারো অধীনে কখনো কাজ করে না। কুত্তা সেলিম স্বাধীন, আন্ডারগ্রাউন্ড পার্টির টপ স্টার। সেলিম ভাই, শুধু সেলিম না, কুত্তা সেলিম। তবে সাধারণ কুত্তা না, বাঘ মারা কুত্তা, কারো বশ মানে না। বাংলাদেশি কুত্তা, রাস্তার ডাস্টবিনের ময়লা আবর্জনা খাওয়া অভ্যেস। ওকে আমি বাটার খাওয়াতে চেয়েছিলাম, হজম হবে না। হারামজাদা, আমার গরম শরীর ঠান্ডা করে দিলি। দোস্ত, তুমি এরকম বেজতি কাম করবার পারলা। তুই বুঝি আমার ইজ্জত রাখছাস? মাইয়া লোকের নিচে গিয়া ফ্লাশ তারা ছবি তোলাস? এদিকে কর। আমি শেফালি মনে করে তুইলে আনলাম। তুমি যে কখন কি করো আর কখন কি বলো তার আগামাতা কিছুই বুঝি না। তুমি বুঝবা কেমনে? তুমি তো এখন দুধের বাচ্চা, ফিডার খাও। বিডার দুধ, এই ব্যবসা আবার কবে শুরু করলি? দুধ মতো আমার লাগবে না, আমারে বাদ দে। ভাত নাই। নাই মানে? নাই মানে নাই। আমি কি সবসময় তোকে খামলে থাকুম? আমার অন্য কোনো সাদাল্লাদ নাই, ভবিষ্যৎ নাই। ভবিষ্যৎ সাদাল্লাদ? আচ্ছা, তাইলে এক কাম কর, নেদার একদম সাইজ মতো আছে, এগুলা রাইখা আমারে কিছু টাকা দে, আমারও ভাত খাওয়াইব, তগরও ভবিষ্যতের একটু বড় হইতে পারে। শেফালি, তুই কাইটা ছোট করে লই। শালা ছোট্ট বাচ্চা ছোট্ট।
হাতে হাত মেলাতে লজ্জা লাগে, ঠোঁটে ঠোঁট মেলাতে লজ্জা লাগে না? আমার ভাবতে ঘৃণা হচ্ছে যে সামান্য 2 টাকার পুলিশের সাথে কোটিপতি আজম খানের শিক্ষিতা কন্যা নির্লজ্জ বেহায়ের মতো দিনে দুপুরে চুমুকে দেখ দেখ করে ঘুরে বেড়াচ্ছে। মিস্টার গোলাম ফাজলু, আপনি আপনার সীমা অতিক্রম করছেন। দয়া করে নিজের চরকায় তেল দিন। আমার ব্যক্তিগত জীবনের উপর টিকটিকি নজর রাখবেন না। নজর রাখবো, অফকোর্স নজর রাখবো, বিকজ 2 দিন পর তুমি আমার স্ত্রী হতে যাচ্ছ। আপনি খুব বেশি বাড়াবাড়ি করছেন। কি হয়েছে? I say you shut up! তোমরা ঝগড়া করছো কেন? আঙ্কাল, ঝগড়া ঠিক নয়, শাসন করছিলাম। শাসন। যে কোনো পুরুষ তার হবু স্ত্রীকে শাসন করার অধিকার নিশ্চয়ই রাখে। মানে আপনার মেয়ে সুমি পুলিশ ইন্সপেক্টর শামীমের সাথে রাস্তায় রাস্তায় চুমু খেয়ে বেড়াচ্ছিল। ড্যাডি, তুমি এই অসভ্য লোকটাকে কিভাবে সহ্য করছো আমি ঠিক বুঝতে পারছি না। তুমি বুঝতে না পারলেও তোমার বাবা ঠিকই বুঝতে পেরেছেন। আমার কথার বাইরে গেলে ওনার ভীষণ অসুবিধা হবে। সবাইকে আমি বড়লোক বানাতে চাইলেও তোমার বাবাকে পথের ফকির বানিয়ে ফেলতে পারি। সে অস্ত্র আমার হাতে মজুদ আছে, তাই না আঙ্কেল খান? একটু খেয়াল দেখো দিকে। ড্যাডি, লোকটা যা বলে গেল তা কি সত্যি? না মা, সত্যি না। আমি বেঁচে থাকতে ফাজলুর সঙ্গে তোর বিয়ে হবে না। তুই যাকে চাস তাকেই বিয়ে করবি, তাতে আমার চা হয় হবে। একটু ওজন কমালে। গোলামের বাচ্চা গোলাম, মালতী, মালতী, তুই যদি আমার একটা উপকার করস তাহলে সাবলুরে চাইতো তোর একটা সুন্দর ছবি তুলে দেবো। তুই সিনেমায় কাম করে খাইবার পারবি। কি উপকার? আমার একটু পালাইবার জায়গা দিবি। কই পালাবি? তুই সুদায় খাড়াইয়া থাক, দেখ আমি কই পালাই। খবর সাবধান, লড়বি না, তাইলে কিন্তু সাবধান হইতে পারবি না। কি নিরাপদ জায়গা রে। নাটার বাচ্চারা দেখছো? সারার বাচ্চা গেল কই? ওর আজকে কাইতেই ফেলামু। ভিতরে এত গরম। কাঁদছো কেন? কাঁদছো কেন? আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? বলো না। দেখেছি তুমি 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 একটা মেয়ের সাথে কথা বলছো। কি হলো? তুমি এত জোরে কাঁদছো কেন? আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? তুমি আরেকজনের বউ হয়ে বাসর ঘরে ঢুকেছো। কান্না বন্ধ করো। শোনো, আমার জীবন থাকতে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। স্বপ্ন কি কখনো সত্যি হয় নাকি? না। শামীম, ফোটা ফুল
ফোটা ফুল তুমি তুলছো যে হাওয়াতে, আধ ফোটা ফুল তুমি তুলছো যে হাওয়াতে, উঠতে চাও এই বয়সে শুধু আমার পরশে। ফোটা ফুল আমি দুলছি যে হাওয়াতে। নরম নরম তোমার ওই মনে ঢুকেছি আমি যে গোপনে, পিছু নিয়েছি জেনে শুনে, থাকতে পারি না তুমি বিনে। তোমার ছবি মনে আঁকা প্রতিদিনই দিও দেখা, ভুল করে ঝাঁপ দিও না জলে সবুরে মেওয়া ফলে। আছি আমি থাকবো আমি তোমার কাছে মনটা রাখা আছে। আজ ফোটা ফুল আমি দুলছি যে হাওয়াতে, উঠতে চাই বয়সে শুধু তোমার পরশে। আধ ফোটা ফুল তুমি তুলছো যে হাওয়াতে। ছুঁয়ো না লাগে ভয়, নীলার কাঁটা যদি বেঁধে যায়, চাঁদের প্রেমে পাগল রজনী, তোমার প্রেমে আমি পাগলিনী। যখন যেদিকে তাকাই আমি দেখি যে তুমি শুধু তুমি, সুখের বাসর গড়তে বিধাতায় বানিয়েছে যে তোমায় আমায়। শুরু তুমি শেষ তুমি, তোমার সাথে ভাগ্য লেখা আছে। আধ ফোটা ফুল তুমি তুলছো যে হাওয়াতে, উঠতে চাও এই বয়সে শুধু আমার পরশে। আজ ফোটা ফুল আমি দুলছি যে হাওয়াতে, উঠতে চাই বয়সে শুধু তোমার পরশে। আধ ফোটা ফুল তুমি আজ ফোটা ফুল আমি। কি বললো? এদিকে চলো ভাই। ওস্তাদ ফিট হয়ে গেছে। ভালো, এবার অপেক্ষা থাক। দেখবি ইন্সপেক্টরের শরীরটা কেমন ছিন্ন ভিন্ন লাশ হয়ে গেছে। মা, বাবাকে নিয়ে তাড়াতাড়ি এসো। উস্তাদ, মরণের আগে একটা ছবি তুলে রাখি।
ওস্তাদ, শত্রু রে এইরকম বাগে পায়া তুমি সাইরা দিলা কেন? আমার মাথায় ঢুকতেছে না, বোমটা তুমি কেন ফুটাইতে দিলা না? ওই বিচ্ছু ইন্সপেক্টর করিম চাচার এইবার ফাঁসির দড়িতে ঝুলায় ছাড়ব, আর কুত্তা সেলেম যদি বেইমানি করে তাইলে তোমারও 14 শিকের ভিতরে ঢুকাইব। উস্তাদ, এই লাও ছবি। কি ব্যাপার? ব্যাপার তেমন কিছু না, আপনার বাড়িটা সার্চ করব। পুলিশের লোক হয়েছেন বলে যখন যা খুশি তাই করবেন? আপনাদের মতো সম্মানী লোকদের বাড়িতে ঢুকতে হলে আইনে অনুমোদন লাগে, সে আমি জানি। এই যে দেখুন, এখানে কোর্টে অর্ডার আছে। ভালো ইন্সপেক্টর, খুব ভালো। আসলে আপনি এমন এক মায়ের গর্ভে জন্ম নিয়েছেন যার সন্তান তেজি না হয়ে পারে না। যে উদ্দেশ্যে এসেছেন সেটা সফল করুন। আমাদের এই ধরনের ছবি আপনি কিভাবে পেয়েছেন? এই যে ছবিটি দেখছেন, আমি ওনার সন্তান। আপনার মা? কেন, আমার কোনো মা থাকতে পারে না? আমি কোনো মায়ের সন্তান হতে পারি না? আপনার ভাবসাব দেখে মনে হচ্ছে আমি মাটি ভেদ করে পৃথিবীতে এসেছি। চলো সবাই, সার্চ করতে হবে না। হ্যাঁ, তুই আমার সন্তান। না, তুমি মিথ্যে কথা বলছো। তুমি কেন বলনি আমি ছাড়া তোমার আরেকজন সন্তান আছে? শামীম। কেন কেন এতদিন তুমি আমার কাছে এই রহস্য গোপন করে রেখেছো? শামীম, তোর কি হয়েছে বাবা? আমাকে সব খুলে বল। কি আবার হবে? কি আবার হবে? তুমি আমার কাছে তোমার পরিচয় এই জন্য লুকিয়ে রেখেছো যে আমি যদি তোমার কালো অতীত জানতে পারি তাহলে তোমাকে আমি ঘৃণা করব, তোমাকে তোমাকে মা বলে মেনে নিতে কষ্ট পাবো। কষ্ট করে? ওই কষ্টটুকু তোমার না করলেও চলবে শামীম। এই যে ড্যাড, আমি সব জানতে চাই। তার আগে আমিও তোমাকে সব জানাতে চাই, কারণ সত্যকে মেনে নেওয়ার মতো বয়স তোমার হয়েছে। একটু আগে তুমি বলেছ ওর আরেকটি সন্তান আছে, তুমি মিথ্যে বলেছ। ওর সন্তান একটি, আর সেই সন্তান তুমি নও। তুমি চুপ করো ভাইয়া, তুমি চুপ করো। রেবেকা, বোন আমার, আমাকে তুই আজ আর বাধা দিস না। আমার জন্য, আমার স্ত্রীর জন্য, সন্তানের জন্য তুই যা করেছিস সেই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ওই অবাধ্য ছেলেটা তোকে আর একটা বাজে কথা বললে ওকে আমি খুন করে ফেলবো। ওকে বলে রে, তুই ওর গর্ভধারিণী মানুষ। ওর মা এখন কবরে শুয়ে আছে। আমার মা, আমার মা নেই, আমার মা নেই। মা, মা গো, মা। বলেছি তোর মা নেই, আমি তোর মা। আমি তোকে শুধু পেটেই ধরে দিই, এছাড়া মা হিসেবে আমার প্রতিটি রক্তকণা তোকে আমার সন্তান বলেই জানে। আমি তোকে সব খুলে বলবো। তার আগে তুই বল, কোথায় আমার সাগর, কোথায় আমার বুকের ধন? এই শহরেই থাকে। সে এখন একজন ভয়ানক সন্ত্রাসী। শুনুন,
আমি একটু সাগরের সঙ্গে দেখা করতে চাই। আপনি দাঁড়ান, ডাকতেছি। ডাকতে হবে না। কি আশ্চর্য, আজ আপনাকে মেঘের গর্জন স্বাগত জানাচ্ছে। তুমি তুমি সাগর? হ্যাঁ, আমি সাগর, যাকে আল্লাহ জীবন দিয়েছেন ঠিকই, কিন্তু মানুষের মতো বেঁচে থাকার অধিকার ছিনিয়ে নিয়েছেন। এখন বলেন, আমার কাছে কোন অধিকার আদায় করার জন্য এসেছেন? কে আপনি, কি চান? আপনার সাথে আমার কিসের সম্পর্ক? আমার সাথে তোর রক্তের সম্পর্ক। তোমার সাথে আমার রক্তের সম্পর্ক তো কবেই শেষ হয়ে গেছে। তুই কি বলছিস সাগর? আমি এখন পাথর হয়ে গেছি। এই পাথরের বুকে বহুকাল ধরে যে আপনি অগ্নি দাউ দাউ করে জ্বলছে, দুনিয়ার হাজারো ঝড় বৃষ্টি তাকে নেভাতে পারেনি। তুই থাম বাবা, তুই থাম। কেন থামবো? কেন? তোমাকে পাবার জন্য আজ আমি চাঁদাবাজ, সন্ত্রাসী, লুটেরা, আর সেই তুমি আর একজনের ঘরের বউ হয়ে মহা সুখে দিন কাটাচ্ছ। কি ভাবছো? ভাবছো আমি কে? কোন অধিকারে তোমাকে থাপ্পড় মারলাম? তোমাকে আমি এই কারণে থাপ্পড় মেরেছি যে তোমার ফেরেশতার মতন মা সম্পর্কে যে অপবাদ তুমি সন্তান হয়ে দিলে, তার কোনো ক্ষমা নেই। আমি শুধু তোমাকে এইটুকু বলবো, তোমার মা নির্দোষ। দোষ যদি কারো হয়েই থাকে, সে আমার ভাগ্যের। আমি তখন কারাগারের জেলার। তোমার মা সাজাপ্রাপ্ত আসামি হয়ে আমার কোয়ার্টারে গভর্নেন্স হিসেবে আমার বাচ্চা দেখাশোনা করত। হঠাৎ একদিন, ডাক্তার সাহেব যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করুন, আমি ওকে দেশের বাইরে নিয়ে যাব। জেলার সাহেব, চিকিৎসার সব চেষ্টাই তো করলাম। ওনাকে আর কোথাও নেওয়ার প্রয়োজন নেই। যে কদিন আছেন আপনাদের কাছাকাছি রেখে দিন। রেবেকা, বোন আমার, আমার ছেলেকে তুমি দেখে রেখো। ও যেন কোনোদিন মায়ের অভাব বুঝতে না পারে। রানা বেগম সাহেবা, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তুমি আমার বোন হয়ে আমার বাড়িতেই থাকবে। ফরিদা মারা যাবার কিছুদিন পর আমি রিটায়ার্ড করি। তারপর তোমার মাকে সরকারের কাছ থেকে বিশেষভাবে অনুমোদন নিয়ে আমার সঙ্গে করে গ্রামের বাড়ি চলে যাই। তোমার মা আমার বোন হয়ে মা হারা শিশু শামীমকে কোলে পিঠে করে মানুষ করেছে। তোমার মায়ের ঋণ আমি আমার সন্তান রক্ত দিয়েও শোধ করতে পারবো না। রেবেকা, বোন আমার, তোমার কথায় আজ সত্য হলো। তুমি বলতে সাগরকে না দেখে আমার মরণ হবে না। ভাইজান, আমি যে সাগরকে মনের দুনিয়াতে তিল তিল করে বড় করেছি, সেই সাগরের সঙ্গে এই সাগরের কোনো মিল নেই। এখন যে সাগরকে দেখছি, তার নাম পুলিশের খাতায় শহরে একজন নাম করা চাঁদাবাজ, লুটেরা, সন্ত্রাসী। হ্যাঁ, আমি চাঁদাবাজ, লুটেরা, সন্ত্রাসী, কিন্তু কার জন্য মেশে হয়েছি? তোমার জন্য মা, তোমার জন্য। দেশের এমন কোন জেলখানা নেই যেখানে তোমাকে খুঁজতে আমি বাকি রেখেছি। সাগর, আমি এখন একজন নীতিবান পুলিশ অফিসার মা হিসেবে পরিচিত। আমার ভাই দেশের গণ্যমান্য লোকদের মধ্যে একজন। তাই তোর এই পরিচয়ের সঙ্গে আমি ওদেরকে জড়াতে চাই না। তুই যদি কোনোদিন শ্রমিক নেতা আকবরের নীতি আর আদর্শে অনুসারী হতে পারিস, সেদিনে আমাকে মা বলে ডাকবি, তার আগে নয়, তার আগে নয়। তোমাকে দেখে আমি বুঝতে পেরেছি সাগরের সঙ্গে তোমার একটা ভালো সম্পর্ক আছে।
কিন্তু মা, তোমাকে আজ আমি আশীর্বাদ করতে পারছি না। যেদিন তুমি সাগরকে অপরাধী জীবন থেকে ফিরিয়ে আনতে পারবে, সেদিনই তোমাকে আশীর্বাদ করব। নেগেটিভ পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ এক হইলে জলে রে জলে তখন বাতি জলে রে, জলে রে জলে তখন বাতি জলে। মৌলা রে মৌলা কি খেলা দেখাইলে, নেগেটিভ আর পজিটিভ এক করিলে। নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ এক হইলে জলে রে জলে তখন বাতি জলে রে, জলে রে জলে তখন বাতি জলে রে। মেঘের ধাক্কায় বিজলি চলে, প্রেমের ধাক্কায় অন্তর দোলে, বৈঠার ধাক্কায় নৌকা চলে রে হে। তেল দিলে গাড়ি চলে, চাবি দিলে তালা খোলে, পাম দিলে খোলে রে। মেঘের ধাক্কায় বিজলি চলে, প্রেমের ধাক্কায় অন্তর দোলে, বৈঠার ধাক্কায় নৌকা চলে রে। তেল দিলে গাড়ি চলে, চাবি দিলে তালা খোলে, পাম দিলে মন ভোলে রে। মৌলা রে মৌলা কি খেলা দেখাইলে, নেগেটিভ আর পজিটিভ এক করিলে। নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ এক হলে জলে রে জলে তখন বাতি জলে রে, জলে রে জলে তখন বাতি জলে। চাকায় আমি চলি, তোর প্রেমের ধাক্কায় আমি তুলি, তোর যৌবনের ওই মৌবনে, তোর যৌবনের ওই মৌবনে আমি হারাতে চাই গোপনে। মৌলা রে মৌলা কি খেলা দেখাইলে, নেগেটিভ আর পজিটিভ এক করিলে। নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ এক হইলে জলে রে জলে তখন বাতি জলে রে, জলে রে জলে তখন বাতি জলে। মৌলা রে মৌলা কি খেলা দেখাইলে, নেগেটিভ আর পজিটিভ এক করিলে। নেগেটিভ আর পজিটিভ এক করিলে, নেগেটিভ আর পজিটিভ এক
কোথাও লাগেনি তো? অসভ্য ইতর, তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমে কেন ঢুকেছো? আমি এক্ষুনি ড্যাডিকে সব বলছি। তোমার বদমাশি এই বাড়িতে থাকলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আরে রাগ করছো কেন ডার্লিং? এ বাড়ি আমিও ছাড়বো না, আর তোমাকেও ছাড়তে দেব না। দুদিন পর আমি তোমার বেঞ্চ হব, তখন সুখে শান্তিতে আমরা এখানেই বাস করব। আপনার উত্তেজনা কমছে না। ঠিক আছে, আমি আপনাকে একটা ঔষধ দিচ্ছি, দেখবেন আপনার সব ঠিক হয়ে যাবে। এক্ষুনি দিচ্ছি আঙ্কেল, এই আমেরিকান ঔষধটা। এই যে দেখুন দেখুন, খেলেই ভালো হয়ে যাবে। দেখুন দেখুন প্লিজ, দেখুন। ড্যাডি, আমি তোমাকে কি বলেছি? চুপ, একদম চুপ। যাও তোমার রুমে যাও, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ড্যাডি, ড্যাডি, ড্যাডি। বাই ডার্লিং। আঙ্কেল খান, আপনি একটু খেয়াল রাখবেন। কিছু হবে না, এসব ছোটখাটো ব্যাপার নিয়ে এত ভেবো না তো। ছোটখাটো ব্যাপার? এটা কি তুমি ছোটখাটো ব্যাপার বলছো? তুমি জানো ওই বদমাশ লোকটা দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। এখানে এসেছি দু চারটা ভালো ভালো কথা বলার জন্য, আর তুমি পুরো রোমান্সটাই নষ্ট করে দিলে। তুমি থাকো তোমার রোমান্স নিয়ে, আমি চললাম। খুব খেপে গেলে মনে হচ্ছে। তুমি বুঝতে পারছো না শামীম, আমি কত বড় সমস্যা আছি। বাহ ইন্সপেক্টর, বাহ। পুলিশের কাজ জনগণের জানমালের হেফাজত করা, আর এখানে দেখছি তুমি নিজেই জনগণের জানমালের উপর হামলা শুরু করেছো। খুব সুন্দর। আরে জমি আমার, আর তুমি করো চাষ। ম্যানেজার, ওই ইন্সপেক্টর একটু কনস্টেবল বানায় দে। সুমি, সুমি। আসছি ড্যাডি। সুমি, তুই কি করে বুঝলি আমি এখন চা খাবো? আমার ড্যাডি কোন কোন সময়
বাড়িতে চা খায় তা আমার ভালো করে জানা আছে। সত্যি তোর মতো মেয়ে পেয়ে আমি খুবই গর্বিত। ড্যাডি, তোমাকে একটা কথা বলবো। কি বলবি বল। ড্যাডি, তোমাকে একটা মানে ছেলেকে দেখাতে নিয়ে যাব। একটা ছেলেকে দেখাতে নিয়ে যাবি সে তো ভালো কথা, তা যেদিন বলবি আমি সেদিনই যাব। আসসালামু আলাইকুম। আমি সুমি, ইনি আমার ড্যাডি। আমাকে আপনি চিনবেন না, শামীম আমার পরিচিত। হাওল বাসার প্রাক্তন জেলার আজম খান, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। প্লিজ বসুন। ও শিওর, বসো মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্যাডি, ও হচ্ছে শামীম, ওর কথাই তোমাকে বলেছিলাম। গুড, ভেরি গুড। বাশার সাহেব, এরপর বাকি কাজটুকু আমাদেরই সারতে হবে। আমার মেয়ে সুমি আপনার ছেলেকে ভালোবাসে, আর আমি যতটুকু জানি শামীমও সুমিকে ভালোবাসে। বুঝতে পেরেছি খান সাহেব। আরে বোকা ছেলের কাণ্ড দেখেছেন? এই কথাটা আমাকে আগে বললে আপনাকে কষ্ট করে আমার বাড়িতে আসতে হতো না। আমি আপনার বাড়িতে গিয়ে মামনিকে আংটি পরিয়ে আসতাম। এই মিষ্টি মামনির বাবা হিসেবে এইটুকু সম্মান আপনার অবশ্যই প্রাপ্য। দেখ তো শামীম, তোর মা কোথায়? এই যে আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন, আকবর আলী আমার ম্যানেজারকে খুন করেছে, ওকে অ্যারেস্ট করুন। রেবেকা, ও হচ্ছে সুমি। শামীম আর সুমি উভয় উভয়ের পরিচিত, আর উনি হচ্ছেন সুমির বাবা আজম খান, খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। ওকে আমি খুব ভালো করে চিনি। এই সেই খান যে আমার সাজানো সংসার ভেঙে তছনছ করে দিয়েছে। ওর জন্য আমার সন্তান আজ বিপদগামী। ওর জন্য আমার স্বামীর ফাঁসি হয়েছে। রেবেকা, তুমি ওনাকে চেনো? হ্যাঁ হ্যাঁ চিনি, ও একটা খুনি। এই মহিলা, মুখ সামলে কথা বলো। তোমার স্বামী খুনি, খুনের দায়ে তার ফাঁসি হয়েছে। আর তুমিও একটা খুনি, খুনের দায়ে তোমারও জেল হয়েছিল। এই রকম একটা খুনি ফ্যামিলিতে আমার মেয়েকে আমি কোনোদিনই বিয়ে দেব না। আয় সুমি, মা ওকে ধর। মা, মা, একটু শান্ত হও মা। মা, শান্ত হও। মা, রেবেকা, মা, শান্ত হও। তাদের সাক্ষী থেকে ও কোনোদিনই রেহাই পাবে না মা। ওর সমস্ত অপরাধের তথ্য সংগ্রহ করে ওকে আমি আইনে কাঠগড়ায় দাঁড় করাবোই। আয় এদিকে। নো কমেন্ট। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। মহিলার কত বড় সাহস, আমাকে চোখ রাঙিয়ে কথা বলে। তোমাদের ব্যক্তিগত প্রবলেম আমাদের উপর চাপাচ্ছ কেন? সোমে, আমি তোর বাবা, যেখানে আমাকে অপমান করা হবে সেখানে তুই কিছুতেই যেতে পারবি না। শামীম তো তোমাকে কিছু বলেনি। ও ড্যাম ইওর শামীম, তোমার মুখে এই ধরনের কথা মানায় না। তুমি শিল্পপতি আজম খানের একমাত্র মেয়ে। তোমাকে আমি এমন জায়গায় বিয়ে দেব যেখানে ওই 2 টাকার পুলিশ চাকরের সমতুল্য নয়। তুমি যাই কিছু বলো না কেন ড্যাডি, আমার মন থেকে কিছুতেই শামীমকে তুমি মুছে ফেলতে পারবে না। মুছে ফেলবো না, এই পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেব। তার আগে আমি সবাইকে জানিয়ে দেব। শোনে, আমার সঙ্গে বেশি বাড়াবাড়ি করলে তোর মায়ের যে পরিণতি হয়েছিল তোরও একই পরিণতি হবে। অস্তিত্ব রক্ষার জন্য আমি সবকিছু করতে পারি। তোর মা আমার অস্তিত্বের ওপর হস্তক্ষেপ করেছিল বলে তাকে আমি নিজ হাতে হত্যা করেছিলাম। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস
আমি কত বড় ভয়ঙ্কর। তুমি তুমি খুনি, আমার মায়ের খুনি, যে বাবাকে ফেরেশতার মতো জেনে এসেছি আমার সে বাবা খুনি। এই কথা জানার আগে তুমি কেন আমাকে গলা টিপে হত্যা করলে না? আমি কোনো খুনির সন্তান হতে চাই না, আমি কোনো খুনির সন্তান হতে চাই না। শুনে রাখ, তুইও আমার কথার অবাধ্য হলে মেয়ে বলে তোকেও আমি ক্ষমা করব না। বাবা, বাবা শোনো বাবা, বাবা, গোলাম ফাজলু ভাই, এখন আমি বুঝবার পারছি আপনার বিদেশি মাথার শক্তির কাছে আমাগো দেশি মাথার শক্তি পরাজিত। একটু খেয়াল করো, তোমাকে আগেই বলেছিলাম আমার কথা শুনলে তোমাকে বড়লোক বানিয়ে দেব। ইটস ওকে, এখন থেকে তুমি আমার দলে কাজ করবে। ম্যানেজার, ওকে কাজ দেখিয়ে দিন। হ্যাঁ চলুন। চলে তাইলে। ইয়েস, দিস ইজ গোলাম ফজলু স্পিকিং। ফাজলু, তুমি এই মুহূর্তে বাড়িতে চলে এসো। এনি প্রবলেম আঙ্কেল খান? ইয়েস, আজই সুমির সঙ্গে তোমার বিয়ে হবে। রিয়েলি? আমি এক্ষুনি চলে আসছি। জাস্ট নাও কামিং। চামচা, চামচা। হ্যাঁ বস। চামচা, আজ রাতে ফাজলুর সঙ্গে সুমির বিয়ে হবে, সব আয়োজন করো। আর হ্যাঁ, বিয়ে আমার বাড়িতেই হবে। বস, বলছিলাম কি, বিয়ের শাদী তো আর ছেলে খেলা নয়, তাই একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলে ভালো হতো না? আমার চিন্তা ভাবনা সব শেষ হয়ে গেছে। আমাকে বাঁচতে হলে আমার নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে, নইলে শেষ পর্যন্ত ফাঁসির দড়ি আমার গলায় ঝুলবে। নিজের সুখ শান্তির জন্য একমাত্র মেয়ের জীবন নষ্ট করা কি ঠিক হবে বস? তুমি কি আমাকে জ্ঞান দিতে চাচ্ছ? আমাকে ভুল বুঝবেন না বস, আমার সব ব্যাপারে আপনার জানা আছে। সারা জীবন আপনার নিমুখ খেয়ে আপনার গণে গিয়েছি, আজও তার ব্যতিক্রম করব না। গোলাম ফাজলুর সঙ্গে মামুনের বিয়ে দিলে একটি জীবন অকালে ঝরে যাবে, সেই সাথে আপনাকে সর্বস্ব হারাতে হবে। চামচা, যাও, কাজে বেরিয়ে যাও। দুঃখিত বস, গোলাম ফাজলুর সঙ্গে মামুনের বিয়ের তদারকি আমি করতে পারবো না। প্রয়োজনে আজ এই মুহূর্তে আপনার এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। কি? আজম খানের মুখের উপর এত বড় কথা? যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার সন্তানের মতো। চাচা, আপনি আমাকে কখনো বিয়াদবি করতে দেখেছেন? আমাকে কখনো মদ খেতে দেখেছেন? কখনো কোনো মেয়ে মানুষ নিয়ে ফষ্টি নষ্টি করতে দেখেছেন? তাহলে আপনি কেন আমার বিয়েতে অমত করছেন? একটু খেয়াল করুন, আমি এখন একটু অন্যায় করব, পারলে আমাকে মাফ করে দিয়েন। যারা আমার কথা শোনে তাদেরকে বড়লোক বানাই, আর যারা কথা শোনে না তাদেরকে লাশ বানিয়ে দেন। একটা জরুরি খবর আছে। ফাজলু, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি না বুঝলো আঙ্কেল খান, গোলাম ফাজলু ঠিকই বুঝতে পেরেছে এটা কার কাজ।
গুলি মেরে দোস্ত নড়ে না তো দোস্ত মারাটারে মারে হালাইছি এখন কি হইব ডাইরেক্ট ফাঁসি ওরে বাপরে বাংলাদেশ আমার কথা শুনলো না, এরা সারা জীবন গরিব থাকবে খেয়াল রইল। সাগর, এই সেই আজম খান, ওর কারণে তোর বাবার ফাঁসি হয়েছিল। ওস্তাদ দেখো আমাকে আম্মায় আর শান্তি পাইলাম রে নদী আই তুই এদিকে সাগর